7 দিনের কঠোর বিধিনিষেধে মোড়ে মোড়ে চেকপোস্ট। বিধিনিষেধ না মানায় সারা দেশে আটক 3 শতাধিক। কারখানায় যেতে পোশাক শ্রমিকদের ভোগান্তি। সারা দেশে করোনায় 24 ঘন্টায় রেকর্ড 136 জনের মৃত্যু। খুলনায় পিসিআর ল্যাব দূষণে পরীক্ষা বন্ধ। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনই অব্যবস্থাপনায় বিক্ষোভ। বঙ্গবন্ধু মেডিকেলে কারাসেলে বসেই জুম মিটিং ডেস্টিনির রফিকুল আমিনের। প্রতি সপ্তাহেই অনলাইনে দেশ বিদেশে বৈঠক চালাচ্ছেন নতুন MLM কোম্পানি। লকডাউনেও পুরোদমে চলছে পদ্মা সেতুর কাজ। 200 রোড স্ল্যাব বসলেই সেপ্টেম্বরের সংযোগ সড়কে যুক্ত হবে 2 প্রান্ত। গ্যাস পাইপলাইনের কাজেও অগ্রগতি। এবং শতবর্ষ পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। মহামারীর কারণে প্রতীকী অনুষ্ঠানে উদযাপন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল সংকটে নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। প্রথম দিন সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই করা হচ্ছে জেল জরিমানা। মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে প্রথম দিন অযথা বাইরে বের হওয়ায় এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে 3 শতাধিক। আবারও কঠোর বিধিনিষেধ, আবারও ফাঁকা ঢাকার ব্যস্ততম সড়ক। 2-1টি জরুরি গাড়ি ছাড়া রাস্তায় নেই কোনো যানবাহন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের চিত্র ছিল এমনই। কেবল গুলশান নয়, অন্যান্য প্রধান সড়কের চিত্র ছিল একই। কঠোর বিধিনিষেধের প্রথম দিন নগরবাসী ও যানবাহন নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নগরীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ছিল চেকপোস্ট। পুলিশের পাশাপাশি তৎপর ছিল সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। মাস্ক ও জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গুনতে হয়েছে জরিমানা। আর অযথা বের হয়ে আটক হয়েছেন 3 শতাধিক মানুষ। জরিমানা 150 টাকা, 100 টাকা। আমি বুঝি এটা কি হালাল হইবে, কথাটা বলছিলাম ভাই। পরে আমার হ্যান্ডকাম লাগাই দিবে। এখানে আমাদের মাস্কটা ছিল এরকম থতার ভিতরে, ডাইকে আনলো, ডাইকে আনার পরে আম করে দাঁড়া করাইলো সিরিয়াল। ওনার দিয়ে মাস্ক পরা সব সময় পরি, কারণ এটি দিলে চুলকায়, এটি আবার সাথে রাখি। বের হওয়া নিষেধ সরকারি ঠিক আছে, তারপর বের হচ্ছে তার জন্য 200 টাকা জরিমানা দিলাম। ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার মুখগুলোতে সবচেয়ে সতর্ক দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তারা বলছেন বেশিরভাগ মানুষ নিজ থেকেই বিধিনিষেধ মানছেন। আমাদের মিশন কোভিড প্রোটোকল এবং লকডাউনটাকে এনশিওর করার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। বন্ধ ছিল দোকানপাটও। অলিতে গলিতে 2-1টি খোলা থাকলেও তা বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেল জরিমানা মূল উদ্দেশ্য নয়, সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারা তৎপর রয়েছেন। আমাদের নাগরিকগণ কিন্তু সরকারের এই যে নির্দেশনা, সেটার প্রতি কিন্তু একাত্মতা বা সংহতি প্রকাশ করেছেন। জরিমানার থেকেও কঠোরভাবে আইন কিন্তু প্রয়োগ করা হবে। এ ব্যাপারে কিন্তু কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন যে কঠোরভাবেই পালন হচ্ছে তা স্পষ্ট। সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন মানেই কিছুটা অমানবিক, কষ্টের ও ভোগান্তির হবে, তা স্বাভাবিক। তবে তারা বলছেন, সেই কষ্টটুকু মেনে নিয়ে যদি তা পালন করা যায়, তাহলে শিগগিরই এই বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি মিলতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং ময়মনসিংহের চরপাড়া মোড়ে আছেন হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, পেশা আমরা রাজধানীর কল্যাণপুরে যে পুলিশ চেকপোস্টের সামনে রয়েছি। দুপুর থেকে এই চেকপোস্টটিতে যারা দায়িত্বরত রয়েছেন তারা এখন পর্যন্ত 6টি মামলা করেছেন দুপুর থেকে পরবর্তীতে এই যে 2-3 ঘন্টার মধ্যে। জানিয়ে রাখি যে ডিএমপির তথ্য অনুযায়ী সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 250 জনকে আটক করা হয়েছে, যারা বিনা কারণে অপ্রয়োজনে বাইরে বের হয়েছিলেন। 222টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, প্রায় 3 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তো এই যে সরকার ঘোষিত কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউন বাস্তবায়নে কিন্তু মাঠেও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখেছি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মূল সড়কে কিছু দূর পরপরই কিন্তু পুলিশের চেকপোস্ট রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। আমরা দেখেছি তেজগাঁও বিভাগের যে 6টি থানা রয়েছে তাদের পেট্রোলিং কিছুক্ষণ আগে হয়েছে এবং তারা পাড়া মহল্লার ভেতরে যেসব অলিগলি আছে সেই সমস্ত অলিগলিতেও তারা টহল দিয়েছেন এবং সেখানে যারা অপ্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরকে কিন্তু ঘরে ঢুকতে তারা বাধ্য করেছেন। তারা বলেছেন যে আপনারা বাইরে থাকলে কিন্তু জেল জরিমানার মুখে পড়তে হতে পারে।
তো এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, আমরা দেখছি যে চেকপোস্টগুলোতে কোনো গাড়ি কিন্তু জবাবদিহিতা ছাড়া এই চেকপোস্ট গলে সামনে যেতে পারছেন না। চেকপোস্টে যারা রিক্সা করে আসছেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আসতে হচ্ছে। এছাড়া যারা মোটরসাইকেলে আসছেন, যদি কোনোভাবে সে মোটরসাইকেলে 2 জন দেখা যায় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি একজন দেখা গেলেও তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় পড়তে হচ্ছে যে তিনি কেন আসলে বের হয়েছেন। সদুত্তর দিতে পারলে তিনি এখান থেকে ছাড়া পাচ্ছেন, সামনের দিকে যেতে পারবেন। আর যদি সদুত্তর দিতে না পারেন তাহলে কিন্তু তাকে এখানে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে পড়ে যেতে হবে। অর্থাৎ এই যে কঠোর লকডাউন, এই কঠোর লকডাউনের প্রথম দিনে বলা চলে যে এই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আমরা দেখেছি যে সাধারণ মানুষও কিন্তু অনেকটাই সচেতন। আজকে আমরা দেখেছি প্রত্যেকেই কিন্তু যারা বাইরে অতি প্রয়োজনে বা যাদের বাইরে বের হওয়ার অনুমতি রয়েছে তারাও কিন্তু মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনেই তারা আসলে বাইরে বের হয়েছেন। এছাড়া দোকানপাট যেগুলো রাস্তার 2 পাশে থাকে সেগুলো সবগুলোই বন্ধ রয়েছে। অলিগলি বা পাড়া মহল্লার যে দোকানপাট রয়েছে আমরা দেখেছি সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বন্ধ করে দিতে। আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি র্যাব সদস্যদের আমরা দেখেছি তারা টহল দিতে এবং তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কিন্তু জরিমানার ব্যবস্থা করেছেন, বা যারা নিয়মকানুন মানছেন না, সরকারি নির্দেশনা উপেক্ষা করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে আমরা দেখেছি। তো বলা চলে রাজধানী ঢাকায় প্রথম দিনের যে কঠোর লকডাউন সেটি বাস্তবায়নে এখন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা, এবং তারা বলছেন যে আগামী 7 দিন যে সরকার ঘোষিত সময়, সেই শেষ সময় পর্যন্ত তারা জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন। তো ঢাকা থেকে ছিল আমার কাছে এতটুকুই। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানকার লকডাউনের খবর জানাবেন সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ মামুন। আমি যদি ময়মনসিংহের লকডাউন পরিস্থিতির কথা একটু বলি, সেটি হচ্ছে যে সকাল থেকেই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, প্রশাসনের তৎপরতা, মাঠে সেনাবাহিনী ছিল তাদেরও তৎপরতা আমরা দেখেছি, এবং সকাল থেকেই আমরা দেখেছি যে প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি চরপাড়া মোড়, এই চরপাড়া মোড়েও আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর তৎপরতা দেখেছি, পুলিশ সদস্যদের তৎপরতা দেখেছি, এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আমরা দেখেছি। এবং সকাল থেকে যারা চলাচল করেছেন তারাই এই রাস্তার মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন, এবং সুনির্দিষ্ট বক্তব্য দিয়েই কিন্তু তাদেরকে যেতে হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতি যদি একটু বলি, সেটি হচ্ছে কিছুটা শিথিল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই চরপাড়া মোড়েই দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় মানুষ, বিভিন্ন রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে অবস্থান করছে। অনেকের মুখে মাস্ক নেই, মাস্ক ছাড়াই দাঁড়িয়ে আছে, এবং কারো মুখে মাস্ক থাকলে সেটি মুখে দেখা যাচ্ছে না। এবং যে রিক্সা এবং অটো রিক্সার চলাচল দেখছি আমরা এখানে, এবং ব্যক্তিগত কিছু গাড়িও আমরা দেখছি যে চলাচল করছে। ব্যক্তিগত গাড়িকেও আমরা এখানে দেখছি চলাচল করছে। কিছুক্ষণ আগে এই মোড় দিয়ে একটি যাত্রীবাহী বাসকেও আমরা যেতে দেখেছি। এখানে কয়েকজন লোক ভিতরে ছিল, যদিও এখানে পুলিশ সদস্যরা তাদেরকে থামিয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সে বলেছে যে সেটি একটি ওষুধ কোম্পানির বাস। কিন্তু ওষুধ কোম্পানির বাস, এই বিষয়টি আসলে আমাদের এবং যারা স্থানীয় ছিল তাদের সবার মনেই একটি প্রশ্নের দাগ কেটেছে যে আজকে ওষুধ কোম্পানির যাত্রীবাহী বাস ব্যবহার করতে পারে কিনা, এটি সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। আর একটি বিষয় দেখছি যে প্রচুর মানুষ এই চরপাড়া মোড়ে কিন্তু দাঁড়িয়ে দোকানপাট সামনে দাঁড়িয়ে বা সাধারণ যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিগুলো অবলোকন করছেন, এবং রিক্সা দিয়ে, মোটরসাইকেল দিয়ে অবাধে চলাচল করছে, কিন্তু এখানকার মানে কোনো বাধার সম্মুখীন তাদের হতে হচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আজকে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত ময়মনসিংহ জেলার যে 13টি উপজেলা আছে সবগুলো উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এখানে সরকারি নির্দেশনা না মানার কারণে 210টি মামলা হয়েছে, এবং এই 210টি মামলার বিপরীতে 1,62,600 টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের লকডাউন পরিস্থিতির সর্বশেষ। লকডাউনে দেশের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী হারুনুর রশিদ, এবং এর আগে রাজধানীর খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে কারখানা খোলা থাকায় কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ভোগান্তিতে পড়েন পোশাক শ্রমিকরা। ভাড়া করা গাড়িতে রাজধানী থেকে বের হতে গেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়তে হয় তাদের। এতে শেষ পর্যন্ত পায়ে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা যায় অনেককে।
কঠোর বিধিনিষেধের মধ্যেই চালু কারখানা। ভোর হতেই পায়ে হেঁটে কারখানার উদ্দেশ্যে রওনা দেন পোশাক শ্রমিকরা। তবে পরিবহন ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েন পোশাক শিল্পের কর্মীরা। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের কাজ করতে হবে কারখানা এলাকায় থেকে। ওনারা পরিষ্কার বলে দিচ্ছে যে গার্মেন্টসে চাকরি করতে হলে গার্মেন্টসে থাকতে হবে। এক সপ্তাহের জন্য আমি গার্মেন্টসে কোথায় থাকবো? বিজিএমএ থেকে চার্ট তালিকা করা আছে যে এই গাড়ি রোডে চলতে পারবে, বাট ওনারা বলতেছে যে না, এটা তাদের কর্তৃপক্ষের না। আমরা এত কষ্ট করে আসতেছি, লকডাউন, আমাদের বাসা তো যেখানে চাকরি করে সেখানেই না, হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমরা যেটা সরকারিভাবে নির্দেশনা জানতে পেরেছি যে গার্মেন্টসের কর্তৃপক্ষের সঙ্গে যখন সরকারের এই বিষয়ে কথা হয়েছে, তারা বলেছিলেন যে তারা তাদের যে ফ্যাক্টরি বা কারখানা যেখানে আছে সেখানেই সবার থাকার ব্যবস্থাপনা তারা করবেন। রাজধানীর পাশের আরেক শিল্পাঞ্চল নারায়ণগঞ্জেও সর্বাত্মক লকডাউনে তৎপর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। কোনো পোশাক কারখানা তাদের শ্রমিকদের যাতায়াতে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে। এছাড়া পায়ে হেঁটে বা রিক্সা, অটোরিকশায় চেপেও কারখানায় যান শ্রমিকরা। আমাকে তো রাস্তায় যাতায়াতে সমস্যা হইতেছে, মালিক পক্ষ আমাদের গাড়ি দেয় না, গাড়ি ভাড়া বাড়তি, সব দিকে সমস্যা। গার্মেন্টস খুলে রাখছে, অথচ গাড়ি রাস্তার মধ্যে লকডাউন, বন্ধ রাখছে, সব বন্ধ রাখুক। সরকার ঘোষিত কঠোর লকডাউনে গাজীপুরের চিত্রও একই। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণে দেখা যায় পুলিশি তৎপরতা। পোশাক কারখানায় কাজে যেতে ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে হু হু করে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় বিভিন্ন অঞ্চলে রেকর্ড 136 জন মারা গেছেন। এর মধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলেই 96 জন। সবচেয়ে বেশি 16 জন মারা গেছেন নতুন হটস্পট টাঙ্গাইলে। সর্বোচ্চ শনাক্তের হার সেখানেই 40.92%। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও কর্তৃপক্ষ। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট। এখন আর সীমান্ত জেলা নয়, ভয়াবহ করোনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লকডাউনেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এতে চিকিৎসা সেবা দিতে দিশেহারা চিকিৎসক ও নার্সরা। এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছেন 16 জন। 628টি নমুনা পরীক্ষায় শনাক্ত 257 জন, হার 40.92%। 50 শয্যার বিপরীতে 60 জন ভর্তি থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেন যেটা এটা সার্ভিস মনে করেন যে কম পাইছি, পরিস্থিতি আসলে ভয়াবহ আকারে ধারণ করেছে। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর 14, নওগাঁর 5 এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের 1 জন করে। 24 ঘন্টায় 406টি নমুনা পরীক্ষায় 162 জন শনাক্ত হয়েছেন, হার 39.9%। আর বগুড়ায় মারা গেছেন 5 জন। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় 192টি নমুনা পরীক্ষায় 67 জন শনাক্ত হয়েছেন, হার 35%। বুধবার অক্সিজেন সংকটে সাতক্ষীরা মেডিকেলে 6 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। জেলায় 809 জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে অক্সিজেনের প্রেসার ফল করে, এই কারণে অতি মুমূর্ষু কিছু রোগী মারা গেছে। এখন একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। নার্সরা এসে আমাদেরকে জানালো যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু গ্যাস সংকট হতে পারে, আপনাদের রোগী যেভাবে হোক আপনারা বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন। যশোরে মারা গেছেন 12 জন। 537টি নমুনা পরীক্ষায় 142 জন শনাক্ত, হার 27%। কুষ্টিয়ায় মারা গেছেন 9 জন, আর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে 5 জন করে। সংক্রমণের যে হার যেটা বাড়ছে, ঊর্ধ্বমুখী যে গতি ছিল সেটি সেই পর্যায়ে রয়েছে। ময়মনসিংহে 8 জন মারা গেছেন। 24 ঘন্টায় 443টি নমুনা পরীক্ষায় শনাক্ত 129 জন। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে সিলেটে 7 জন, চট্টগ্রামে 5 জন, নাটোর, পিরোজপুর ও দিনাজপুরে 4 জন করে, লালমনিরহাটে 3 জন এবং ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে খুলনা মেডিকেলে পিসিআর ল্যাবে দূষণ দেখা দেয় নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে সেখানকার করোনা চিকিৎসা। চিকিৎসক অক্সিজেন সংকটের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির পানি। করোনা ডেডিকেটেড হাসপাতালের নিচতলায় পানি ঢুকে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে খুলনার করোনা চিকিৎসা। করোনা ডেডিকেটেড হাসপাতালে একটু বৃষ্টি হলেই নিচতলায় পানি জমে যাচ্ছে। ইয়েলো জোন এবং রেড জোনে পানি প্রবেশ করছে এবং যারা ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন বিশেষ করে তাদের সবচেয়ে বেশি সমস্যা পড়তে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব রয়েছেন। কালকে ঢাকা থেকে এখানে আসছি, আমরা এখন পর্যন্ত কোনো বেড পাইনি। ডাক্তার সকালে একবার আসে, রাত্রে একবার আসে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখি না, শুধু শুনছি। যেটা মেডিকেল অফিসারের যে কেবিনটা,
এর এই পাশে থেকে পানি আটকানোর কারণে পানি ভিতরে ঢুকে পুরা আমাদের ওদিকে পুরো পানি ভরে গেছে। এছাড়া গত 2 দিন ধরে খুলনায় RT-PCR ল্যাব বন্ধ রয়েছে, সেখানে PCR ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন অনুভব করায় সেখানকার যারা দায়িত্বে ছিল তারা পরীক্ষা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে ঢাকা থেকে যারা এক্সপার্ট রয়েছে তারা এসে এটি পরীক্ষা নিরীক্ষা করছে। এইচএল ল্যাবে আসলে কাজের লোড এত বেশি ছিল তো, যার জন্য আমাদের কন্টামিনেটেড হয়ে গেছে ল্যাব। সেই জন্য আমরা এখন আপাতত কাজ বন্ধ রেখেছি, আগামী 2 দিন বন্ধ রাখবো, শুক্রবার পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন খুলনা মেডিকেল কলেজ ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে RT-PCR ল্যাব চালু করা হয়েছে আজকে থেকে। ওনার স্যাম্পল নিয়ে গেছে, এখন রিপোর্ট পাই না, গতকাল নিয়ে গেছে করোনার স্যাম্পল। সময় মতো তাদেরকে অক্সিজেন দিতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে, এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন বলে এমন অভিযোগ করেছেন এখানকার রোগীর স্বজনরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে রাতভর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। নগরের বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ছোট সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে মা, পানি মারিয়ে ঢুকতে হচ্ছে ডাক্তার দেখাতে। ডায়রিয়ার সমস্যা নিয়ে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পারভিন আক্তার, কিন্তু হাসপাতালের নিচের তলা পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আনা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজন ও হাসপাতালের স্টাফদের। দূষিত পানিতে ডায়রিয়া আরো বাড়ার শঙ্কা তাদের। পানি যদি এরকম থাকে তাহলে একটা রোগী নিয়ে উঠাইতে নামাইতে অনেকটাই মানুষের কষ্ট। একটু থেকে একটু বৃষ্টি পড়লেই পানি উঠে যায়, আমার বাচ্চাদের নিয়ে সমস্যা হয়। আসা যাওয়ার নিচে উঠা নামা অনেক কিছু সমস্যা। সরকার এটার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়েছিল, কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এই পর্যন্ত। বুধবার রাতের ভারী বর্ষণে বরাবরের মতো জলাবদ্ধতা সৃষ্টি হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। পানিতে থই থই হাসপাতালের নিচতলা। চরম দুর্ভোগে পড়তে হয় দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। অনেক কষ্ট করে এখানে আসছি, বাইরে নিতে পরীক্ষার জন্য। আমি এই সিজনের মধ্যে অলরেডি মনে হয় 5-6 বার হয়ে গেছে। এদিকে শুধু হাসপাতাল এলাকায় নয়, ভারী বর্ষণে নগরীর সিডিএ বহুতল কলোনি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ড্রেন টেন সব জাম হয়ে গেছে, পানি যাইতে পারে না, এই কারণে এই অবস্থা। প্রতিটা নালা কিন্তু জাম হয়ে রয়েছে, আবার এই যে ময়লাও কিন্তু রোডে পানির ভিতরে ময়লা আছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রতি বছর বর্ষায় সিডি এলাকা কিংবা মা ও শিশু হাসপাতাল পানির নিচে তলিয়ে যাবে, এটি যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে এলাকার মানুষের কখন পরিত্রাণ মিলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর সিডি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বিদেশগামী প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনেই দেখা গেছে অব্যবস্থাপনা। কোনো ধরনের গাইডলাইন ছাড়া প্রবাসীদের টিকাদান কার্যক্রমের ঘোষণা দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে কেন্দ্রে এসে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে মন্ত্রী আশ্বাস দেন অল্প সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটি কাঠামোর মধ্যে আনা হবে। সৌদি আর কুয়েত প্রবাসীদের দেয়া হচ্ছে করোনার টিকা। তথ্য বলতে এতটুকুই। এই খবরেই বৃহস্পতিবার সকাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসে ভিড় করতে থাকেন প্রবাসীরা। কারো ভিসার মেয়াদ আছে 10 দিন, কারো 2 মাস কিংবা 1 মাস। অথচ প্রথম দিনে ভ্যাকসিন দেয়া হচ্ছে নির্দিষ্ট একটি রিক্রুটিং এজেন্সির নতুন শ্রমিকদের। ভ্যাকসিন নিতে আসছে কোম্পানির মাধ্যমে। আমরা সৌদি আরবে যাচ্ছি এই প্রথমবার। ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে আসছে আমাকে। রেজিস্ট্রেশন করবো, এখানে বলছে এখানে রেজিস্ট্রেশন করবে, ভ্যাকসিন দেবো। এছাড়া বাকিরা কবে কিভাবে কোথায় টিকা দিবে এমন তথ্য না থাকায় বিক্ষোভ করতে থাকেন প্রবাসীরা। সময় দিল আমার আজ থেকে, তাহলে আমাদের 4 তারিখে দুপুরে ফ্লাইট আছে, তাহলে আমি রেজিস্ট্রেশন করবো বলেন? এখানে আসি আমাদের পাত্তাই দেয় না, মনে হয় আমরা অন্য কোনো দেশের লোক। সৌদি কুয়েত আমরা সকলেই পুরাতন প্রবাসী, আমাদেরকে ভ্যাকসিন না দিলে আমরা কুয়েতে যেতে পারবো না। আমাদের মাত্র 20 দিন 25 দিন ভিসার মেয়াদ আছে, এর মধ্যে যদি আমাদের ভ্যাকসিন দেওয়া প্রবাসী না পাঠানো হয় তাহলে আমাদের ভোগান্তি হবে। পরে মন্ত্রী এসে আশ্বাস দেন শিগগিরই নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে পুরো প্রক্রিয়া। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। এর আগে যেটা আপনারা করতে পারেন, আপনাদের করা উচিত, যারা যারা বিএমইটিতে রেজিস্টার্ড না, আপনারা কিন্তু বিএমইটিতে ওখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নেন। পরে জানানো হয় শুক্রবার থেকে সারা দেশে 53টি বিএমইটি কেন্দ্রে প্রবাসীরা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরেই সংযোগ সড়কে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর 2 প্রান্ত। প্রায় 3000 রোড স্ল্যাবের মধ্যে
আর মাত্র 200টি বসলেই এই কর্মযজ্ঞ শেষ হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। সমানতালে এগিয়ে যাচ্ছে প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইন সহ বাকি কর্মকাণ্ড। তবে লকডাউনে কাজ চালিয়ে নেওয়াকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, স্বপ্ন সেতুর কাজ করোনার প্রভাব মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিকল্প পরিকল্পনাও। প্রকল্প এলাকা ঘুরে এসে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। দেখতে দেখতে চোখের সামনেই এক দৃশ্যকাব্যর রূপান্তর। রেলের পর রোডের হাতে গোনা কয়েকটি স্ল্যাব, তারপর প্যারাপেট ওয়ালের কাজ ফুরলেই অবকাঠামো শেষ। আর তাতেই লেখা হবে আত্মবিশ্বাস আর গর্বের এক মহাকাব্য। নাম তার পদ্মা সেতু। সেই কাব্যের সারথি বাংলার কোটি মানুষ। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে 2014 সালে শুরু হওয়া কর্মযজ্ঞ এখন প্রায় শেষের দিকে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মায় এখন অপেক্ষা যান চলাচলের। এত বড় সেতু যে হবে এই জায়গায় আমরা তো কোনোদিন কল্পনা করি না। ঢেউ হলে যেতে পারে না মানুষ, ফেরি বন্ধ, সব বন্ধ হয়ে যায়। পদ্মা সেতু চালু হলে আর মানুষের আর এরকম ভোগান্তি হবে না। করোনা কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন সবই কিন্তু বন্ধ। পদ্মা সেতুর কাজটা কিন্তু কখনো বন্ধ হয় নাই। জুন শেষে এই স্বপ্ন সংযোগের সার্বিক অগ্রগতি 87 ভাগ। তার মানে আর মাত্র 13 ভাগ কাজ শেষ হলেই খুলে যাবে স্বপ্ন দুয়ার। কদিন আগেই রেলের অংশ যুক্ত করেছে মাওয়া থেকে জাজিরাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রোড স্ল্যাব আর প্যারাপেট ওয়াল বসানোর কাজ। 2917টি রোড স্ল্যাবের মধ্যে বসে গেছে 2700টির কিছু বেশি। বাকি প্রায় 200টি স্ল্যাব বসলেই ইস্পাতের কাঠামোর উপর সংযোগ সড়কে যুক্ত হবে উত্তাল পদ্মার দুই প্রান্ত। রোডওয়ে স্ল্যাব আমাদের 200 স্ল্যাব বাদ আছে। এই 200 কাজ চলতেছে, দিনরাত 3 শিফটেই কাজ চলতেছে। আমাদের আশা যে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ করে দেওয়া। দেশ জুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। কর্তৃপক্ষ বলছে কঠোর লকডাউনের মধ্যে কাজের গতি এগুতে সাজানো হয়েছে নতুন ছক। করোনার জন্য আমাদের কিছু মালামালের সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে। যে কনসালটেন্ট বা যে ইঞ্জিনিয়ার সাহেবরা বিদেশে গেছে বা অনেকে ছুটিতে যাচ্ছে, তাদের আসা যাওয়া একটু রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, পারতেছে না, অনেক লম্বা সময় লকডাউনে থাকতে হচ্ছে। এগুলা যেন আমাদেরকে কাজকে কোনো প্রভাবিত না করে, বিকল্প পরিকল্পনা নিয়ে যেন আমরা কাজটা চালাই দিতে পারি, এটা আমাদের চ্যালেঞ্জ। ভবিষ্যতে বড় আর কোনো বাধা না আসলে সামনের বছরের জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কারাগারে বসেই জুমে মিটিং করছেন ডেস্টিনির রফিকুল আমিন। প্রতি সপ্তাহেই জুমে এসে দেশে বিদেশে মিটিং করেন তিনি। পরিচালনা করছেন নতুন MLM কোম্পানি। তার জুম মিটিংয়ের কিছু ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। 2012 সালে দুদকের মামলায় গ্রেফতারের পর অসুস্থতার অজুহাতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রফিকুল আমিন। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন অর্থ পাচারের 2 মামলায় গ্রেফতার হন 2012 সালে। তার বিরুদ্ধে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিচার চলছে। গ্রেফতারের পর রফিকুল আদালতে জামিন নেওয়ার চেষ্টা করেছেন বেশ কয়েকবার, কিন্তু কোনো আদালতই তাকে জামিন দেননি। তাই বেছে নিয়েছেন অন্য পথ। গ্রুপ তৈরি করার পর থেকে বোধহয় এটা আমার 7ম অথবা 8ম মিটিং, আমার মনে নেই, 6 নম্বর মিটিং। পঞ্চম মিটিং এবং এই মিটিং রেগুলার চলবে। অসুস্থতার অজুহাতে কারাগারের প্রিজন সেলে বসেই জুম মিটিংয়ে ব্যবসা গোছাচ্ছেন তিনি। প্রতি সপ্তাহেই আসছেন জুম মিটিংয়ে, যোগাযোগ রাখছেন বিদেশেও। আমি কিন্তু আপনাদের এই মিটিংটা শুরু করছি একজন লোকের অনুরোধে। কাতার থেকে আব্দুল কাদের একদিন আমাকে অনুরোধ করছে যে স্যার, প্রচুর দৌড়াআড়ি আছে, সব হতাশ, আপনি সরাসরি এদের সাথে মিটিং করেন, লাভ হবে। এবং তাদের কথা বিশ্বাস করে আমি গ্রুপটা তৈরি করছি সাথে সাথে। এমনকি কারাগারে বসেই ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে D2K অ্যাসোসিয়েশন নামে নতুন আরেকটি কোম্পানি গড়ে তুলেছেন রফিকুল আমিন। আমি গ্রাহক সেবাকে একটা থানায় নিয়ে যেতে চাচ্ছি, এমন এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যে লোকটা গ্রাহক সেবা দিবে সেই লোকটাকে কাস্টমার চিনে। জুম মিটিং এ অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়িক অংশীদার মিটিং এর বিষয়টি স্বীকার করেছেন। রফিকুল আমিনের জুম মিটিং এ আমি ঢুকছিলাম, কিন্তু আমি তো বের হয়েছি, পরে আর ঢুকতে পারিনি। কারাগারে বসে আসামির এমন কাণ্ডে হতবাক আইনজীবীরাও, আর বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে কারা কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে আর কেনা যাবে না অবৈধ মোবাইল সেট। আগের কেনা সেটগুলোকে বৈধ করতে শুরু হয়েছে নিবন্ধন। পুরনো সেট আগামী 3 মাস পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন গ্রাহক। বৃহস্পতিবার ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন করে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,
জুন পর্যন্ত চালু থাকা সব সেট দ্রুত নিবন্ধন না হলে এর দায় নিতে হবে বিটিআরসিকেই। 2015 সালে বায়োমেট্রিক পদ্ধতিতে শুরু হয় সিম নিবন্ধন। এরই ধারাবাহিকতায় মোবাইল সেট নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। অবৈধভাবে মোবাইল ফোন আমদানি হওয়ায় রাজস্ব হারাতো সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতো IMEI নম্বরবিহীন হ্যান্ডসেট। উদ্ধার করা যেত না চুরি কিংবা ছিনতাই হওয়া হ্যান্ডসেটও। মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে অবশ্যই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR এর ভার্চুয়ালি উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, জুন পর্যন্ত চালু থাকা সব সেট দ্রুত নিবন্ধন না হলে এর দায় নিতে হবে বিটিআরসিকে। স্বয়ংক্রিয়ভাবে হওয়াটা এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সিমের সাথে মিলিয়ে দেন নিবন্ধনের কাজটি যেন সম্পন্ন হয়, কেউ যেন কোনোভাবেই এই হয়রানির আওতায় না পড়ে এবং কোন রকম হয়রানির শিকার না হয়। সরকারের উদ্যোগকে মাইল ফলক বলছে মোবাইল অপারেটরগুলো। যে মধ্যমায়ের বাংলাদেশের স্বপ্ন দেখি, এখানে কিন্তু টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করবে এবং মোবাইল ডিভাইস মোবিলিটি একটা বড় ভূমিকা পালন করবে, ইকুইপমেন্টগুলো বড় ভূমিকা পালন করবে আমাদের সবাইকে এই অগ্রযাত্রায় আমাদের এই লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য। বিটিআরসি জানায় জুন পর্যন্ত 103 কোটি IMEI নম্বরের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে নিবন্ধন করা হয়েছে মাত্র 31 কোটি। এখন পর্যন্ত বিক্রয় কেন্দ্র থেকে কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট সচল হবে স্বয়ংক্রিয়ভাবেই। তবে 10 দিনের মধ্যে নিবন্ধন না করলে সর্বোচ্চ 3 মাস সেটটি ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক সময়ে রেজিস্ট্রেশন ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে। এই সময়ের পর ফোন বিক্রি বা কাউকে দিতে চাইলে পুনর্নিবন্ধন করতে হবে নতুন গ্রাহকের নামে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শতবর্ষ পার করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সহ দেশের সকল সংকটে নেতৃত্বের ভূমিকায় ছিল বিশ্ববিদ্যালয়টি, অথচ নানা সীমাবদ্ধতা ও সংকটের কারণে এটি হারাচ্ছে তার জৌলুস। জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ছে বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায়ও। শাকির আহমেদের আরও একটি রিপোর্ট। হাজারো শিক্ষার্থীর কলকাকলিতে মুখর থাকা প্রাঙ্গণ জুড়ে এখন নীরবতা। এর মধ্যে শতবর্ষ পূর্ণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ এ দিনটিকে ঘিরে কতই না পরিকল্পনা ছিল সবার। করোনা মহামারী কেড়ে নিয়েছে সবই। তাই সীমিত পরিসরে প্রতীকী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1921 সালে প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির স্বাধিকার আদায়ের কেন্দ্রস্থলে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির ভাষার অধিকার থেকে মুক্তিযুদ্ধ প্রতিটি সংগ্রামী নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া বিজ্ঞানী সত্যেন বোস, হরপ্রসাদ শাস্ত্রী, ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের অবদানে পরিচিতি মিলে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে। তবে নানা সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন হারাতে বসেছে তার অতীত সুনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির যে ক্যাপাসিটি তাতে মাত্র 1500 শিক্ষার্থী পড়তে পারে, বরং 100 বছরে এসে আমরা একটা কংক্রিট ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আর এজন্য শিক্ষাবিদরা দোষছেন শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণকে। সামরিক শাসন আমলে রাজনৈতিক বিবেচনায় বা সরকারি বিবেচনায় উপাচার্য নিয়োগ শুরু হলো, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে ধস নেমেছে। তবে উপাচার্য বলছেন সঠিক পথেই আছে বিশ্ববিদ্যালয়টি। সীমাবদ্ধতা কাটাতে উদ্যোগের কথাও জানান তিনি। এই সকল চাহিদাগুলোর সংশ্লেষণ করার পরেই আমরা প্রত্যাশা করতে পারবো যে এটি আন্তর্জাতিক মানে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্ম। ঐতিহ্যকে ধারণ করে সেই লক্ষ্যেই এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষ পূর্তিতে এমনটি প্রত্যাশা করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি পয়েন্ট ভেঙে 10টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামে আছেন রিপোর্টার আতিয়ার সজল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, গতকালের যে ভারী বর্ষণ গতকাল থেকে শুরু হয়েছে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পানির ঢল, সেই পানির ঢলের তোড়ে আমরা জেনেছি পানি উন্নয়ন বোর্ডের জানিয়েছেন এই বাঁধের 3টি অংশে ভাঙন ধরেছে এবং 3টি অংশের ভাঙন দিয়ে কমপক্ষে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু পানি আর পানি এবং এই জায়গা দিয়ে যে ভাঙনটা শুরু হয়েছে, যদি আপনাকে একটু দেখাই, এই ভাঙন দিয়ে কিন্তু শুরু হয়ে লোকালয়ে পানি ঢুকছে এবং কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক আবু সেলিম মোহাম্মদ
মাহমুদুল হাসান এসেছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জহিরুদ্দিন এবং এখানকার যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন তারা আসছেন। এবং স্থানীয়রা যেটা বলছেন যে বিকেলে দুপুরে কিছুক্ষণ পরেই মূলত এই ভাঙনটা ভাঙে এবং শুধু এই জায়গাটা নয়, এখানে দৌলতপুরের এই ভাঙনটি এবং জয়পুরের এই জায়গায় একটি ভাঙন, 37 এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এসব যে ভাঙন দিয়ে কিন্তু পানি ঢুকছে এলাকায়। আপনি জানেন একদিকে হচ্ছে আজকে করোনার মহামারীর কারণে সর্বাত্মক লকডাউন চলছে এবং প্রতি বছরই কিন্তু এসব এলাকার এই বাঁধের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয়। গত বছরে কিন্তু এই বাঁধের কম বেশি কিন্তু 27টি অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল এবং সেই ভাঙন দিয়ে একাধিকবার বন্যার কবলে পড়তে হয়েছে এসব অঞ্চলের মানুষকে। ঠিক তার ব্যতিক্রম হয়নি এবারও সেই ভাঙন শুরু হলো এবং সেই দুঃখ দুর্দশা শুরু হয়েছে। প্রতি বছরই এই ভাঙন ভাঙে এবং মানুষের বন্যায় প্লাবিত হয়। স্থায়ী সমাধানের কথা দাবি বারবার উঠে, কিন্তু কোনো সমাধান হয় না এবং সমাধান না হওয়ার কারণে কিন্তু বারবার এই ভাঙন ভাঙছে। এই ছিল আমার কাছে এখানে ভাঙনের সবশেষ অবস্থা। এসা মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি পয়েন্ট ভেঙে গেছে। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যবসায়ী নেতাকে ইট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মাদারীপুরের কালকিনির দর্শনা বাজারে যান ডাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুজ কাজী। এ সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক সোম ইউপি চেয়ারম্যানকে বাজার থেকে চলে যেতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যবসায়ী নেতাকে ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকজন ধারালো অস্ত্র দিয়ে মানিককে কুপিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। আমি বলছি কি ভাই, এটা তো বাজারের ভিতর এইভাবে গালাগালি আর কতদিন করবা, এইটা বলার সাথে সাথেই বেদর মায়ের দৌড় করছে। বাজারে আমাকে হিন্দু সম্প্রদায় নিয়ে অনেক গালাগালি করে। ওরে তো মেরে ফেলানোর জন্য তো সে আক্রমণ করছিল। আমরা চাই আর উপযুক্ত শাস্তি। রাতেই ব্যবসায়ীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। আমরা একটা কাট ইনজুরি পাই কানের উপরের অংশে এবং এটা আমরা পরবর্তীতে সেলাই দিয়ে প্রপার ম্যানেজমেন্ট করে তারপর আমরা রোগীকে ভর্তি রেখেছি। পুলিশ বলছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি 2বার পুলিশ পাঠিয়েছি, তারা সন্দেহে যে এটা গ্যাঞ্জাম করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। সবুজ কাজীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে অভিযুক্ত চেয়ারম্যান মাদকাসক্ত হওয়ায় পদত্যাগ ও বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন এলাকাবাসী। সময় সংবাদ, মাদারীপুর। রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। শরীরে 90% দগ্ধ নিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন কলেজ ছাত্র রাসেল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জনে। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় আইসিইউতে। সেখানে দুপুরে তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও হরিপুর উপজেলার একটি কলেজে 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন রাসেল। করোনার কারণে দুর্ঘটনার 1 সপ্তাহ আগে মগবাজারে একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি নেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ করেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। সরকারের কাছে বকেয়া প্রায় 18 কোটি টাকা আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দেয় দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর। এতে সকাল থেকে হাসপাতালে ডায়ালাইসিস করতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে বিক্ষোভ শুরু করেন তারা। এ অবস্থায় স্যান্ডোরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক। পাওনা সংক্রান্ত জটিলতা কাটাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে ডায়ালাইসিস সেবা চালুর আহ্বান জানান তিনি। তাতেও রাজি হননি স্যান্ডোরের কর্মকর্তারা। পরে রোগীদের অব্যাহত বিক্ষোভের মুখে দুপুর 2টার দিকে ডায়ালাইসিস সেবা চালু করেন স্যান্ডোরের কর্মকর্তারা। 2016 সালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে 10 বছরের চুক্তিতে হাসপাতালটিতে ডায়ালাইসিস সেবা দেওয়া শুরু করে স্যান্ডোর। প্রায় 200-300-250 রোগের মতো যে কিডনি রোগী ডায়ালিসিস করে, একদিন যদি ডায়ালিসিস দিতে না পারে রোগী আপনার মারা যাবে। এখন বলেছে যে শুরু করবে, আপাতত যান, এখনো সকালের রুগী বসে আছে, আমি দুপুরের রুগী, আগে সকালের খুব সিরিয়াস রুগী আছে, তারা নিবে, তারপর আমি নিব। গভর্নমেন্টের কাছে এ পর্যন্ত ডিউ প্রায় 18 কোটি টাকা। আমাদের যারা র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে তারা আমাদের কাছে প্রায় 8.5 কোটি টাকা পাবে। তো এই মুহূর্তে কোনো বিলও আমাদেরকে দেওয়া হচ্ছে না।
আমরা র মেটেরিয়াল। তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 500-র কাছাকাছি দাঁড়িয়েছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মারা গেছেন অন্তত 486 জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় তীব্র আকার ধারণ করেছে দাবদাহ। সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। অনেক জায়গায় 49.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরম থেকে বাঁচতে অনেকেই ভিড় করছেন সমুদ্র সৈকতে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। এমনকি মানুষ জানে না এই অবস্থায় কি করতে হবে। দেশটিতে গেল কয়েকদিনে তীব্র গরমে 500-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের। দাবদাহের কারণে বন্ধ রয়েছে প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জলবায়ু পরিবর্তনের কারণেই দেশটির পশ্চিমাঞ্চলে দাবদাহের মতো অবস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাহানুল রানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে 2.25 কোটি মানুষকে টিকা দেওয়া হলেও এখনও প্রায় 9 লাখ নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারেননি। কবে টিকা পাবেন তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের টিকাদান কর্মসূচি শুরু হয় 17 জানুয়ারি থেকে। সেদিন থেকে এ পর্যন্ত মমতার রাজ্যে প্রায় 2.25 কোটি মানুষ করোনার টিকার আওতায় এসেছেন। তবে এদের মধ্যে ঠিক কত সংখ্যক মানুষকে দুটো ডোজই দেওয়া সম্ভব হয়েছে সেটা প্রকাশ না করা হলেও দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে এখনো পর্যন্ত প্রায় 9 লাখ মানুষ নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারেননি। আর সে কারণেই রাজ্যটির বর্তমান মজুদ টিকার মধ্যে 50% দ্বিতীয় ডোজের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, দ্বিতীয় ডোজের জন্য সপ্তাহে বুধ বৃহস্পতিবারকে বেঁধে দিয়েছেন তিনি। এখন থেকে এই দুদিন শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে রাজ্য জুড়ে। তবে টিকাদানের এই ধীরগতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন মোদির কেন্দ্রীয় সরকারকে। আমাদের থেকে ছোট ছোট স্টেটগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাংলাকে এরা বদনাম করে আর বাংলাকে ভ্যাকসিন দেয় না, বড় বড় কথা বলে। এদিকে 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার ক্রেডিট কার্ড সুবিধা চালু করেছে রাজ্য সরকার। 40 বছর পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। চাকরি পাওয়ার পর 10 লাখ টাকা শোধ করতে হবে তাদের। তার জন্য রাজ্য সরকারই থাকবে গ্যারান্টার। তবে এই ইস্যু নিয়েও মমতা সরকারের সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 8 লাখ কে 10 লাখ কে 20 লাখ টাকা দিয়েছেন, চাকরি পাননি, অন্য লোক চাকরি পেয়েছেন। আপনি 500 লোককে থেকে চাকরি পয়সা নিয়েছেন, 100 লোককে চাকরি দিচ্ছেন, তো বাকিরা কি করবে? তারা সুসাইড করবে। আজকে তাই হচ্ছে। এদিকে 50% যাত্রী তোলার শর্তে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে সরকারি বেসরকারি গণপরিবহন ব্যবস্থা। যদিও প্রথম দিনই পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ যাত্রীদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ বাড়ানো হয়েছে। কোম্পানির মালিকদের মাধ্যমে এ সুযোগ নিতে পারবেন শ্রমিকরা। বাংলাদেশিরা বলছেন বৈধ হওয়ার সুযোগ নিয়ে ধরপাকড় এড়াতে পারবেন প্রবাসীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে মালয়েশিয়া চলছে ব্যাপক ধরপাকড়। দেশটিতে অভিবাসী বৈধকরণের শেষ দিন ছিল 30 জুন। কাগজপত্র না থাকার অভিযোগে তাই গ্রেপ্তার অভিযানে নামে দেশটির ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এতে অন্তত 200 শতাধিক বাংলাদেশি আটকের খবর পাওয়া যায়। তবে এবার এলো সুখবর। বৃহস্পতিবার দেশটির অভিবাসন বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলবে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে এই রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন অবৈধ শ্রমিকরা। সকল বাংলাদেশি আপনারা যেখানে আছেন না কেন, বৈধকরণ প্রক্রিয়ায় সরকারের নিয়ম অনুসারে বৈধকরণ হন। আপনারা যারা এখনো পর্যন্ত অবৈধভাবে বসবাস করতেছেন, আপনারা অবশ্যই একটা ভালো কোম্পানি দেখে যাচাই করে নিজেদের বৈধতা প্রক্রিয়া অবশ্যই আপনারা আদায় করে নেবেন। রিক্যালিব্রেশন প্রোগ্রামটা এর প্রক্রিয়াটা যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয়। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার জানান, টানা লকডাউন আর বিভিন্ন জটিলতার কারণে অনেকেই এই বৈধকরণ প্রক্রিয়ায় আবেদনের আওতাভুক্ত হতে পারেননি। তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এলো নতুন সিদ্ধান্ত।
রিক্যালিব্রেশন কর্মসূচির পর থেকেই এ পর্যন্ত 2 লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় 1,10,000 অভিবাসী বৈধতা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। বাকি প্রায় 1 লাখ অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জিম্বাবুয়েতে প্রথম ধাপের করোনা পরীক্ষায় বাংলাদেশের দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। হারারেতে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা না থাকায় আজ থেকেই অনুশীলনে নামতে পারবে টাইগাররা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত ছুটি শেষে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা থেকে দোহা ও জোহানেসবার্গ হয়ে রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে আন্তর্জাতিক বিমানবন্দরে মুশফিক, তাসকিনরা। মাঝে কেটে গেছে দীর্ঘ 21 ঘন্টা। চোখে মুখে ভ্রমণ ক্লান্তি ছিল স্পষ্ট। মাস জুড়ে হারারের আলো বাতাসই হবে সঙ্গী। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে 8 বছর পর জিম্বাবুয়েতে গেছে টাইগাররা। 1 ম্যাচের টেস্ট দিয়ে শুরু সিরিজ। বিমানবন্দরে নিজের ব্যাগ যেভাবে খুঁজে নিতে হয়েছে, সাদা পোশাকের অধিনায়ক মুমিনুলকে মাঠের পারফরম্যান্সের মন্ত্রটাও খুঁজে নিতে। ঢাকা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন সাকিব। এরই মধ্যে সেখান থেকে সরাসরি জিম্বাবুয়েতে গেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান এখন হারারের টিম হোটেল ক্রেস্টা লজেই। বাংলাদেশ থেকে আফ্রিকার দেশটিতে পৌঁছানোর পর 1 দফা হয়েছে কোভিড টেস্ট। সুখবর হচ্ছে প্রথম ধাপে সফরে যাওয়া 18 ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। নতুন স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কান রঙ্গনা হেরাত ও দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্সের ফলাফলও নেগেটিভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে টিম লিডার ও কোচদের হাস্যোজ্জ্বল ছবি। মাকসুম আলম খান, সময়। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 দিনের কঠোর বিধিনিষেধে মোড়ে মোড়ে চেকপোস্ট। বিধিনিষেধ না মানায় সারা দেশে আটক 4 শতাধিক। কারখানায় যেতে পোশাক শ্রমিকদের ভোগান্তি। সারা দেশে করোনায় 24 ঘন্টায় রেকর্ড 136 জনের মৃত্যু। খুলনায় পিসিআর ল্যাব দূষণে পরীক্ষা বন্ধ। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনই অব্যবস্থাপনায় বিক্ষোভ। এবং বঙ্গবন্ধু মেডিকেলে কারাসেলে বসেই জুম মিটিং ডেস্টিনির রফিকুল আমিনের। প্রতি সপ্তাহেই অনলাইনে দেশ বিদেশে বৈঠক চালাচ্ছেন নতুন MLM কোম্পানি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।